সাগর ছেড়ে দে, ব্যথা পাচ্ছি তো অনেক। ব্যথা পাওয়ার জন্য তো এমন করতেছি, আর একটু সহ্য করো। এই তো বের হয়ে গেছে। আ এই তো বের করে ফেলছি। এখন আর চিৎকার করিস না, ব্যথা করবে না আর। সাগর নীলার হাত থেকে চুড়িগুলো বের করে নিল। চুড়িগুলো বেশ টাইট ছিল, বের হতে চাইছিল না নীলার হাত থেকে। এর জন্য সাগর অনেক চেষ্টা করে চুড়িগুলো বের করেছে। ধন্যবাদ সাগর, তুই যদি আজকে না থাকতি তাহলে আমি কখনোই এই চুড়িগুলো বের করতে পারতাম না। ধন্যবাদ না দিয়ে মাঝে মধ্যে অন্য কিছু দিলেও তো আমি খুশি হই। অন্য কিছু বলতে কি বোঝাতে চাইছিস? তুই ভালো করে বুঝিয়ে বল তো। না, কিছু না, এমনি বলেছি। চল, অনেক ঘোরাঘুরি করেছি, এখন বাসায় চলে যাই। সন্ধ্যাও হয়ে এসেছে। চল যাই তাহলে। সাগর আর নীলা একটা রিক্সা নিয়ে চলে গেল তাদের বাসায়। রিক্সা থেকে নামতে যাবে এমন সময় নীলা সাগরের হাত ধরে বলতে লাগলো, সাগর, তোর সাথে কিছু কথা ছিল। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে বলবো কলেজে গিয়ে। এখন তাহলে বাসায় চলে যা। ঠিক আছে, যাইতেছি। আর তুই বাসায় গিয়ে আমাকে কল দিস, না হলে কিন্তু আমি টেনশন করব। ঠিক আছে, কল দিবনি। এখন যাই তাহলে। মামা চলেন সামনের দিকে। রিক্সাওয়ালা মামা যেতে লাগলো। এইদিকে সাগরের ছোট বোন বেলকনি থেকে সবকিছু দেখছিল। সাগরের সকল চাল চলন, যতদূর পর্যন্ত রিক্সা দেখা গেছে ততদূর পর্যন্ত তাকিয়েছিল সাগর। বেশ কিছুক্ষণ পর সাগর তার বাড়ির কলিং বেল বাজালো। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, কি রে, সন্ধ্যা 7টা বেজে গেছে, এখনো ঘোরাঘুরি শেষ হয় নাই তোদের? নীলাকে বাসায় নিয়ে আসতি, মেয়েটাকে অনেক দিন ধরে দেখি না। আম্মু, নীলাকে বলেছিলাম আসার জন্য, সন্ধ্যা হয়ে গেছে তাই আসে নাই। এখন তাহলে আমি রুমে যাই। আরে ভাই, রুমে তো যাবে, আগে এখানে একটু দাও, তোমার সাথে আমার বেশ হিসাব নিকাশ করার আছে। আমার সাথে আবার তোর কিসের হিসাব নিকাশ? আচ্ছা, তাড়াতাড়ি বল, কি বলবি? আমু তুমি শোনো, ঘরের ভিতরে এত ছোট একটা বোন থাকতে আমাকে কোনোদিন কোনো কিছু গিফট করে নাই। আর ওই নীলা মেয়েটাকে প্রতিদিন ঘুরতে নিয়ে যায়, আবার যেটা পছন্দ হয় ওইটা কিনে দেয়। আজকে ওকে কাচের চুড়ি কিনে দিয়েছি ওই নীলা মেয়েটাকে। আমি যে কাচের চুড়ি কিনে দিয়েছি, এটা তুই জানলি কি করে? আমু এই দেখো, চোর নিজের মুখে স্বীকার করছে সে নীলাকে চুড়ি কিনেছে। এখন তুমি বিচার করো আমু, তুমি যদি এখন ফায়াকে কিছু না বলো তাহলে আব্বুকে বলবো যে ফায়া এমন এমন কাজ করে। ফারিয়া, সাগর কাকে কি কিনে দিয়েছে এটা তুই দেখিস কেন? তোকে তো কম টাকা দেই না, তুই চাইলে নিজে কিনে নে। আর সাগর, নীলাকে যদি এতই পছন্দ হয় তোর, তাহলে তার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাই, কি বলিস তুই? আম্মু, নীলা নিজের মুখে যেদিন বলবে ওই দিন আমি তাকে নিয়ে আসব, এর আগে নিয়ে আসব না। ঠিক আছে রুমে যা। ঠিক আছে রুমে যা তাহলে। আর ফারিয়া, তুই এইখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখতেছিস? তুইও রুমে যা। যাচ্ছি যাচ্ছি, তুমি শুধু তোমার ছেলেকেই ভালোবাসো, আমাকে একটুও ভালোবাসো না। আব্বু একবার আসুক, এরপর ভাইয়ের নামে আমি বিচার দেবো, এই বলে রাখলাম। এই বলে ফারিয়া হনহন করে চলে গেল তার রুমে। এইদিকে সাগরও চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে ডয়ার থেকে এক বক্স কাচের চুড়ি নিয়ে চলে গেল ফারিয়ার রুমে। দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ফারিয়া, আসতে পারি ভিতরে? না, তোমার আসার দরকার নেই, তুমি চলে যাও ওই নীলার কাছে। আমার কাছে এসেছো কেন? তোর কাছে আসবো না তো কার কাছে আসবো? তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি, এই নে তোর জন্য গিফট। ইয়াহু, আমার ভাই অনেক ভালো, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এতগুলো চুড়ি গিফট করার জন্য। চুড়ি তো গিফট করলাম, এখন একটা কথা বলতো, নীলার সাথে আমাকে কেমন মানাবে? তোমার সাথে তো অনেক ভালো মানিয়েছে, তাড়াতাড়ি নিয়ে আসো ভাবিকে। সাগর তার বোনের সাথে কথা বলতেছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নীলা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলা বলতে লাগলো, সাগর, কি করো? যেই সাগর কিছু বলতে যাবে এমন সময় ফারিয়া তাড়াতাড়ি করে সাগরের হাত থেকে ফোনটা নিয়ে ফোনে একটা জোরে কিস করে বলতে লাগলো, প্লিজ সাগর, আর চুমু দিও না, এবার ছেড়ে দাও। অপেক্ষায় আছি নীলা,
যেই দিন মুখ দিয়ে বলবে ওই দিন নিয়ে আসবো। ফারিয়া, এসব কি বলতেছিস? তুই ফোনটা দে আমার হাতে। নীলা, তুমি এসব কোনো কিছু বিশ্বাস করবে না। এটা হচ্ছে আমার ছোট বোন। থাক, আর কিছু বিশ্বাস করাতে হবে না, আমি বুঝে গেছি। তুই আর কোনোদিন আমাকে ফোন দিবি না, এই বলে দিলাম। এই বলে নীলা ফোনটা কেটে দিল। ফোনটা কাটতেই ফারিয়া সাগরের হাতে ফোনটা দিয়ে বলতে লাগলো, এখন শ্বশুরবাড়িতে যাও, গিয়ে তোমার হবু বউয়ের রাগ ভাঙিয়ে আসো। দেখো রাগ ভাঙাতে কি ভাঙে না। নীলা, যেই মেয়ে আমার মনে হয় না এই মেয়ের রাগ ভাঙবে। তুই এটা ঠিক করলি না ফারিয়া। এখন আমি গেলাম। সাগর ফারিয়ার রুম থেকে বের হয়ে চলে গেল নিচে। এই সময় সাগরকে বাহিরে যেতে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, কি রে, এত রাতে কোথায় যাইতেছিস? তোমার বৌমার রাগ ভাঙাতে যাইতেছি। তোমার মেয়ে ভেজাল লাগিয়ে দিয়েছে। এখন দেখি গিয়ে যদি রাগ ভাঙাতে পারি তাহলে তো ভালো, আর না ভাঙাতে পারলে কি হবে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। ঠিক আছে যা, আর যদি বাসায় আসিস তাহলে আমাকে একটা ফোন দিস, আর না আসলেও ফোন দিস একটা। সাগর আর কিছু বলল না, চলে আসলো বাড়ির বাইরে। বাইকটা নিয়ে চলে গেল নীলাদের বাসার নিচে। নীলার ফোনে কল দিতেছে, ফোনে তো রিং হচ্ছে কিন্তু রিসিভ করতেছে না। প্রায় 100+ কল দিল, তবুও ধরল না। এমন সময় একটা মেসেজ দিল। মেসেজটা ছিল এমন, নীলা, আমি সেই 2 ঘন্টা ধরে তোর বাসার নিচে দাঁড়িয়ে ফোন দিতেছি। প্লিজ নীলা, ফোনটা রিসিভ কর। দেখ, আমি সত্যি কথা বলতেছি। ওইটা আমার ছোট বোন ছিল। প্লিজ আমার কথাটা বিশ্বাস কর। এই মেসেজ পাঠাতেই নীলা মেসেজটা দেখে জানালার পর্দাটা হালকা একটু ফাঁক করে দেখে সত্যি সাগর দাঁড়িয়ে আছে। নীলা তার চোখের পানি মুছে চলে আসলো নিচে। যেই মেন গেট খুলতে যাবে এমন সময় পিছন থেকে নীলার আম্মু বলতে লাগলো, কি রে নীলা, এত রাতে কোথায় যাইতেছিস? আম্মু, তোমার মেয়ের জামাই বাহিরে দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে আসতেছি। খাবার রেডি করো, হয়তো কিছু খায় নাই। কি যে বলিস না তুই এসব। ঠিক আছে, যা তাড়াতাড়ি নিয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। এ বলে নীলা চলে গেল বাহিরে। এদিকে সাগর দাঁড়িয়ে আছে। নীলাকে বাইরে আসতে দেখে বলতে লাগলো, নীলা, তুই আমার সাথে এমন করলি কেন? তুই জানিস না আমি মেয়েদের কাছে থেকে অনেক দূরে থাকি? হ্যাঁ জানি জানি, তুই কতটা দূরে থাকিস লুচ্চা। যা যা, ওই মেয়ের কাছে যা তাড়াতাড়ি। আমি তো তোর সামান্য মাত্র বেস্ট ফ্রেন্ড, এর জন্যই তুই আমার সাথে এরকম করিস। আচ্ছা ধর, আমি ওই মেয়ের কাছে চলে গেলাম। তাহলে তুই এত কান্না করিস কেন আমার জন্য? কান্না করতে করতে তো চোখ ফুলিয়ে ফেলছিস। আমি যা ইচ্ছা তাই করবো, তাতে তোর কি? আর তোকে কে বলেছে আমি তোর জন্য কান্না করেছি? যত সব বাজে বাজে কথা। এখন আমাদের বাসায় যাবি নাকি তোদের বাসায় চলে যাবি? একবার যেহেতু চলে এসেছি তাহলে আজকে রাত থেকে যাই। ঠিক আছে, বাইরের ভেতরে আয়, আম্মু তোর জন্য খাবার রেডি করতেছে। নীলা সাগরকে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। খাবার টেবিলে বসে আছে 3 জন। এমন সময় নীলার আম্মু বলতে লাগলো, সাগর, তোমার আব্বু আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছেন আন্টি। আপনারা সবাই কেমন আছেন? খাওয়া দাওয়া করে নীলা সাগরকে নিয়ে চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল নীলা। এদিকে সাগর দাঁড়িয়ে আছে। সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা বলতে লাগলো, কি রে, কি হয়েছে? দাঁড়িয়ে আছিস কেন? আমার পাশে এসে শুয়ে পড়। তা কি করে হয়? আমি তোর পাশে শুয়ে থাকবো কিভাবে? তুই একটা মেয়ে মানুষ, আমি একটা ছেলে মানুষ। যদি রাতে কিছু হয়ে যায় আমাদের, তখন কি হবে? যদি কিছু হয়ে যায় তো হয়ে যাবে, তুই চুপচাপ এসে শুয়ে পড়। বেশি কথা বললে খারাপ হয়ে যাবে কিন্তু এখন। সাগর আর কিছু বলল না, তাড়াতাড়ি করে নীলার পাশে এসে শুয়ে পড়ল। রাত প্রায় 2টা। নীলার চোখে ঘুম নেই। এদিকে সাগর নাক ডেকে ঘুমাচ্ছে। এটা দেখে নীলা বলতে লাগলো, এই কুত্তাটা আমাকে একটুও বোঝার চেষ্টা করে না। আমি যে তাকে কতটা ভালোবাসি সে হয়তো জানে না। দেখি এখন একটু আদর করি, যদি ঘুম না ভাঙে তাহলে তো ভালোই হলো। এই বলে নীলা সাগরের একেবারে কাছে চলে আসলো। নীলার নিঃশ্বাস ভারী হয়ে আসতেছে। আস্তে আস্তে করে নীলা সাগরের ঠোঁটের উপর ঠোঁট রেখে চুমু দিতে লাগলো। বেশ যখন চুমু দেওয়ার পর নীলা মনে মনে বলতে লাগলো, এইভাবে কিস করলে হবে না, আমাকে পুরোপুরি লিপ কিস করতে হবে যাতে সাগর আমাকে অনুভব করতে পারে।
এই বলে নীলা সাগরের বুকের উপর মাথা রেখে আস্তে আস্তে করে সাগরের ঠোঁটজোড়া তার দখলে নিয়ে নিল। বেশ কিছুক্ষণ সাগরের ঠোঁট চুষার পর হঠাৎ নীলা সাগরের ঠোঁটজোড়া কামড়ে ধরল। এদিকে সাগর ব্যথায় কুকিয়ে ওঠে, ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ে। পাশে তাকিয়ে দেখে নীলা তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, নীলা কি হচ্ছে এসব? তুই আমার সাথে এমন করতেছিস কেন? আচ্ছা সাগর, তুই কি একটু বুঝিস না আমি কি চাইতেছি তোর কাছ থেকে? না, আমি বুঝি না তুই কি চাইতেছিস। সরাসরি বল তুই কি চাস, তাহলে আমি বুঝবো তুই এটা চাস। থাক, তোর বোঝার দরকার নেই, এমনিতেই ভালো আছি। যা তুই গিয়ে ঘুমা, আর তোকে বিরক্ত করব না। এই বলে নীলা চলে গেল বারান্দায়। এইদিকে সাগর আবারও ঘুমের দেশে পাড়ি দিল। এটা দেখে নীলা রেগে গিয়ে বারান্দা থেকে এসে ঠাস করে সাগরের গালে চড় মেরে দিল। চরটা একটু জোরে হয়েছে। সাগর আবারও লাফ দিয়ে বিছানায় বসে পড়ল। এবার নীলার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে পড়ল। নীলা তুই বারবার এমন করতেছিস কেন বলতো? তুই চাস এই রাতের বেলা আমি এই বাড়ি থেকে চলে যাই? আমি চাই না তুই এই বাড়ি থেকে চলে যা, তবে আমি যেটা চাই তুই সেটা কর, তাহলেই তো হয়। আমি তোকে আর বিরক্ত করতেছি না। তুই কি চাস সেটা বল, তাহলে আমি বুঝবো। আমি তোর বুকের মধ্যে মাথা রেখে ঘুমাতে চাই, দিবি তো ঘুমাতে? তো এটা সোজাসুজি বললেই হতো, এভাবে এত বাহানা করার কি আছে? সোজাসুজি বলে দিতে ওই সময়, তাহলেই তো আমি তোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতাম। সাগরের মুখে এমন কথা শুনে নীলার মুখে হাসি ফুটে উঠল। নীলা সাগরকে ধাক্কা দিয়ে আবার বিছানায় শুয়ে দিয়ে আস্তে আস্তে করে সাগর নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরদিন সকাল 8টা। সাগরের ঘুম ভাঙতে দেখতে পেল নীলা এখনো ঘুমাচ্ছে, তাকে জড়িয়ে ধরে। এটা দেখে সাগর মনে মনে বলতে লাগলো, পাগলি একটা, কখন যে কি করে বসে বলাই যায় না। এসব ভাবতেছে সাগর। এমন সময় নীলার আম্মুর ডাক শোনা গেল দরজার বাহির থেকে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই নীলা, ওঠ মা, সকাল হয়েছে তো, কলেজে যাবি না নাকি? সাগর বাবা, এখন ওঠো, অনেক সকাল হয়েছে, কলেজে তো আবার যাবে তোমরা দুজন। আমি তোমাদের জন্য সেই কখন থেকে খাবার রেডি করে বসে আছি। আম্মু তুমি নিচে যাও, আমরা ফ্রেশ হয়ে আসতেছি এক্ষুনি। নীলার আম্মু চলে গেল নিচে। এদিকে নীলা আর সাগর ফ্রেশ হয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে দুজন সোজা চলে গেল কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে, এমন সময় পিছন থেকে নাদিয়া বলে উঠল, আচ্ছা নীলা, একটা কথা বলতো, তুই কি সাগরকে একটুও চোখের আড়াল করতে পারিস না নাকি? সারা দিন এভাবে বেঁধে রেখে দিলে চলবে? ছেলে মানুষ একটু ঘোরাঘুরি তো করবে। হ্যাঁ, ঘুরোঘুরি তো করবে। আমি কি বারণ করেছি নাকি ঘুরোঘুরি করবে? শুধু আমার সাথে, অন্য কারোর সাথে না, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, আর কিছু বোঝাতে হবে না আমাকে। তুমি যে কি জিনিস এটা একমাত্র আমি ছাড়া আর কেউ বলতে পারবে না। সাগর, সাবধানে থাকিস, এই মাইয়া কিন্তু তোকে জ্বালায় পুরায় খাবে। খাবে মানে এখনই খেয়ে ফেলেছে, আর কখন খাবে? কি বললি কুত্তা? আমি তোকে খেয়ে ফেলেছি তাই না? একবার বাড়িতে চল, পরে দেখাচ্ছি মজা। আরে আমি তো মজা করছিলাম, তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন নীলা? চলো এখন ক্লাসে যাই। এই বলে সাগর আর নীলা চলে গেল ক্লাসে। কয়েকটা ক্লাস শেষ করে চলে আসলো বাইরে। শিমুল গাছের নিচে বসে আছে দুজন। এমন সময় নাদিয়া এসে বলতে লাগলো, সাগর চল একটা জায়গা থেকে ঘুরে আসি। আর নীলা প্লিজ, তুই একটু একা ছেড়ে দে আজকের জন্য। না, কখনোই না। আমি সাগরকে একা ছাড়বো না। যেতে হলে আমাকে সাথে নিয়ে যেতে হবে, আর না নিয়ে গেলে কোথাও যেতে হবে না। এই বলে নীলা সাগরের হাত আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর নাদিয়া বলতে লাগলো, ঠিক আছে চল, তাহলে তোদের দুজনকে নিয়েই যাবো। এই বলে নাদিয়া নীলা আর সাগরকে নিয়ে চলে গেল একটা পার্কে। তিনজন বসে আছে। এমন সময় নাদিয়া বলতে লাগলো, সাগর, আমাদের জন্য বাদাম বা আইসক্রিম নিয়ে আয় তো দোকান থেকে। ঠিক আছে, তোরা দুইজন বস এখানে, আমি এখনই নিয়ে আসতেছি দোকান থেকে। এই বলে সাগর চলে গেল দোকানে। 3টা আইসক্রিম আর কিছু বাদাম কিনে নিয়ে চলে আসলো তাদের কাছে। আইসক্রিমগুলো দিয়ে
আইসক্রিমগুলো দিয়ে দিতেই নীলা বলতে লাগলো। আচ্ছা নাদিয়া, তুই তোর বয়ফ্রেন্ডের সাথে আমাদের কবে দেখা করাবি? সময় হোক এরপর দেখা করাবো, এর আগে দেখা করাবো না। আর কথা হচ্ছে, আমার বয়ফ্রেন্ডকে দেখে তুই কি করবি? আবার আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাবে নাকি? সুন্দর হলে পালিয়ে যাব, তবে সাগরকে সাথে নিয়ে যাব। সাগরকে আমি ছাড়তেছি না, এই জন্মে যখন ছাড়বো না, পরের জন্মেও ছাড়বো না। এই বলে নীলা সাগরকে জড়িয়ে ধরল। সন্ধ্যাব্দি তারা ঘোরাঘুরি করে চলে গেল বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, সারাদিন টই টই করে ঘুরে বেড়াস, কাজ কাম করতে হবে নাকি? তোর আব্বুর অফিসে একটু গিয়ে বসলেই তো পারিস। হ্যাঁ আম্মু, কয়েকদিন পর থেকে বসবো, চিন্তা করো না। এখন আমার জন্য খাবার রেডি করো, আমি আসতেছি ফ্রেশ হয়ে। এই বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে বসে আছে খাবার টেবিলে। এমন সময় সাগরের ছোট বোন ফারিয়া বলতে লাগলো, আচ্ছা ভাইয়া, কালকে যে তুমি শ্বশুরবাড়িতে গিয়েছিলে, রাতে কি রান্না করে খাওয়াইছে? আমি কি ওই বাড়ির জামাই নাকি যে আমি যখন তখন যাব আর ওনারা আমাকে রান্না করে ভালো মন্দ খাওয়াবে? ওমা, এসব কি বলো তুমি? যেহেতু নীলা তোমাকে খুব পছন্দ করে, সেহেতু তুমি ওই বাড়ির জামাই। বললেই হলো নাকি? এখনো বিয়ে করলাম না আর তুই বলতেছিস আমি ওই বাড়ির জামাই? এই বলে সাগর ফারিয়ার সাথে কথা বলতে লাগলো আরও নানান ব্যাপারে। রাত 12টা অবধি আড্ডা দিয়ে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নীলা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে নীলা বলতে লাগলো, কিরে, তুই এখনো ঘুমাস নাই? রাত প্রায় 1টা বাজে। কোন মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতেছিস মেসেঞ্জারে? দেখ নীলা, রাত অনেক হয়েছে, এখন তোর সাথে ঝগড়া করতে চাই না। প্লিজ তুই এখন ঘুমা, কালকে কথা হবে। রাখলাম এখন। তুই ফোনটা কেটে দেখ তোর কি অবস্থা করি কালকে। ফোন কাটবে না তো কি করব? এভাবেই রেখে দেব নাকি? হ্যাঁ, দরকার পড়লে এইভাবেই রেখে দিবে। এইভাবে রেখে তুই ঘুমা, আমি তোকে সারা রাত দেখবো। তুই পাগল হয়ে গেছিস নীলা? এসব কি আজে বাজে কথা বলতেছিস? চুপচাপ ঘুমাতো। রাখলাম এখন। এই বলে সাগর ফোনটা কেটে দিল। এদিকে নীলা বিছানায় শুয়ে পড়ল। সাগরের কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। পরের দিন সকাল 8টা। নীলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে গেল সাগরদের বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। নীলাকে দেখে হাসি মুখে বলতে লাগলো, আরে নীলা মাঝে, ভিতরে আসো। আন্টি, সাগর এখনো ঘুম থেকে ওঠে নাই নাকি? না, সে তো এখনো ঘুম থেকে ওঠে নাই। তুমি সোফায় বসো, আমি সাগরকে ডেকে আনতেছি। আপনার কষ্ট করে যেতে হবে না, আমি নিজেই যাইতেছি। এ বলে নীলা চলে গেল সাগরের রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে নীলা সাগরের কাছে চলে আসলো। সাগরের বুকের উপর শুয়ে পড়ল নীলা। আস্তে আস্তে করে সাগরের ঠোঁটে আলতো করে চুমু দিতে লাগলো। সাগর নড়ে চড়ে উঠল। এটা দেখে নীলা আরো একটু জোরে সাগরের ঠোঁটে কামড় বসিয়ে দিল। সাগর উফ শব্দ করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসলো। নীলাকে তার রুমে দেখে বলতে লাগলো, কি রে নীলা, তুই এত সকালে আমার বাসায় কি করিস? তোর বাসায় থাকতে ইচ্ছে করে না নাকি? ইচ্ছে করলে কি আর এখানে আসতাম নাকি বলো তো? চুপচাপ শুয়ে থাক, আমি তোর বুকে মাথা রেখে ঘুমাবো। কালকে রাতে একটুও ঘুমাতে পারি নাই তোর জন্য। হ্যাঁ, আমি কি করেছি যে তুই ঘুমাতে পারিস নাই? কি করিস নাই বলতো? কালকে রাতে তোকে বললাম যে ফোনটা কাটিস না, আমি তোকে সারা রাত দেখবো, কিন্তু তুই ফোনটা কেটে দিয়েছিস, তাই তো আমি ঘুমাতে পারি নাই। তাই বলে তুই এমন করবি সকাল সকাল আমাদের বাসায় এসে? এমন করব না মানে? অবশ্যই করব এমন। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে আবার কলেজে যাবি। সাগর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে চলে গেল কলেজে। বেশ কয়েকটা ক্লাস করে নীলা আর সাগর চলে আসলো বাহিরে। শিমুল গাছের নিচে দুজনে বসে আছে। এমন সময় সাগর বলতে লাগলো, নীলা, কাল থেকে আমি আর বেশি কলেজে আসবো না। কেন? তুই কোথায় যাবি? কোন মেয়ের সাথে ঘুরোঘুরি করবি? আরে আমি কোথাও যাব না, আব্বুর অফিস দেখাশোনা করব। এজন্য আর কি কাল থেকে বেশি কলেজে আসবো না। তুই না হয় প্রতিদিন আসিস। তুই না আসলে আমিও আসবো না।
তোর সাথে আমিও তোর অফিসে জয়েন করব। তুই কি পাগল হয়ে গেছিস নীলা? এরকম পাগলামি করিস না, তুই বাসায় থাক, তাহলেই ভালো হবে। আমি যেটা একবার সিদ্ধান্ত নেই সেটা কখনোই পাল্টাই না, তুই ভালো করেই জানিস সাগর। সো আমাকে এত কিছু বলে কোনো লাভ হবে না। ঠিক আছে, তোর যেটা খুশি সেটা কর, আমি আর তোকে বাধা দিব না। তবে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, অফিসে তো যাবি ঠিক আছে, কোনো দুষ্টামি করতে পারবি না। এখানে যেমনটা করিস অফিসে ওইসব করতে পারবি না। ঠিক আছে, তুই যেভাবে বলবি আমি সেভাবেই থাকবো অফিসে। এই বলে সাগর আর নীলা চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। দুজনকে একসাথে দেখে বলতে লাগলো, নীলামা, তোমার আব্বু আম্মুকে একটু বলো তো আমাদের বাসায় আসার জন্য, তাদের সাথে কিছু কথা বলবো। ঠিক আছে আন্টি, আমি আব্বু আম্মুকে বলবো না। সাগর তুই তাহলে থাক, আমি এখন বাসায় চলে যাই, বিকেলে আসবো না আবার। এখন যাইতে হবে না, একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে এরপর না হয় বাসায় যাবে, ভিতরে আসো। এই বলে সাগরের আম্মু নীলাকে জোর করে ভিতরে নিয়ে গেল। সবাই বসে আড্ডা দিতেছে, এমন সময় ফারিয়া বলে উঠল, আচ্ছা নীলা ভাবি, একটা কথা বলবো, রাগ করবে না তো? না, কি কথা বলবে বলো। আমার শ্বশুর সোজা ভাইটাকে কিভাবে পাল্টাইছো তুমি? ভাইয়া তো সারাদিন ঘুমায় আর কোনো কাজকর্ম করে না। না আমি কাজ করি না, তুই গিয়ে আমার কাজগুলো করে দিস, তাই না ফারিয়া? ফারিয়া যেটা বলছে সত্যিই তো বলেছে, তুমি তো কোনো কাজকর্ম করো না। আজ এরা শুধু ঘোরাফেরা করা, ও কাল থেকে অফিসে যাবে, কোনো কথা শোনা হবে না, তাই না ফারিয়া? হ্যাঁ একদম ঠিক বলেছো ভাবি। আচ্ছা এখন তাহলে আমি রুমে যাই, তোমরা গল্প করো। এ বলে ফারিয়া চলে গেল তার রুমের দিকে। এদিকে সাগর আর নিচে বসে না থেকে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই পিছন থেকে নীলা এসে সাগরের উপর শুয়ে পড়ল। এটা দেখে সাগর বলতে লাগলো, এই আমার উপর থেকে নিচে নাম বলতেছি, এখনই নিচে নাম, তা না হলে কিন্তু তোর খবর আছে। নিচে নামবো না, কি করবি দেখি তুই কি করতে পারিস আমাকে। এই বলে সাগর নীলাকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দিল। এটা দেখে নীলা কিছুটা রেগে গিয়ে সাগরের উপর আবারও উঠে পড়ল আর বলতে লাগলো, এখন সারাদিন চাইলেও নামাতে পারবে না, একটু ওয়েট কর, তোকে আমি সাহায্য করতেছি। এই বলে নীলা আস্তে আস্তে করে সাগরের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। নীলা সাগরের ঠোঁট লেবুর মতো চুষে চুষে খাচ্ছে। এদিকে সাগর কোনো রেসপন্স করতেছে না দেখে নীলা ঠাস করে সাগরে গালে চড় মারল দুইটা আর বলল, এই কুত্তা রেসপন্স করতেছিস না কেন? তাড়াতাড়ি রেসপন্স কর, তা না হলে কিন্তু আবার দুইটা তোর গালে দিব। আল্লাহ আমাকে কার পাল্লাই ফেলাইছে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। রেসপন্স করতেছি প্লিজ, আর মারিস না, বই না মারে। ঠিক আছে, মারবো না। আর আমাকে বোন ডাকলি কেন? জান ডাকবি, জান। এই বলে নীলা আবারও সাগরের গালে চড় মেরে দিল দুইটা। সাগর নীলাকে জড়িয়ে ধরে কিস করতেছে, এমন সময় নীলা বলতে লাগলো, আচ্ছা সাগর, আমি যে তোর উপর এত অত্যাচার করি, তুই কখনো রাগ করিস নাই আমার উপর? মাঝে মধ্যে রাগ হয়, কিন্তু তোর হাসি মাখা মুখটা দেখলে আর রাগ করে থাকতে পারি না। ও আচ্ছা, এই কথা। তুই কাছে আয়, তোকে একটু আদর করি। এই বলে নীলা সাগরের আরো কাছে চলে গেল। বেশ কিছুক্ষণ পর নীলা বলতে লাগলো, এভাবে সারা জীবন তোর বুকের ওপর মাথা রেখে ঘুমাতে দিবি আমাকে সাগর? হ্যাঁ দিব, তুই চিন্তা করিস না, আমি শুধু তোর, শুধুই তোর। এখন একটু ঘুমাতে দে আমাকে প্লিজ। ঠিক আছে, তুই ঘুমা, আমিও তোর বুকে মাথা রেখে ঘুমাবো। এই বলে নীলা সাগরকে আরো ভালোভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। বিকাল 4টা। সাগরের নীলা ঘুম ভেঙে ফারিয়ার ডাকে, ভাইয়া এই ভাইয়া এখনো তাড়াতাড়ি, বিকাল 4টা বেজে গেছে। তুই না বলেছিলিস আমাকে নিয়ে আজকে তুই ঘুরতে যাবে? হ্যাঁ বলেছিলাম। আচ্ছা তুই যা, গিয়ে রেডি হয়ে আয়, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে তাড়াতাড়ি আসো। সাগর আর নীলার ঘুম ভেঙে গেল ফারিয়ার ডাকে। এই বলে ফারিয়া চলে গেল। এদিকে নীলা এখনো ঘুমাচ্ছে সাগরের বুকে। তারপর আস্তে আস্তে নীলার কপালে দুইটা চুমু খেয়ে বলতে লাগলো, নীলা এখন ওঠ, সন্ধ্যা হয়ে যাইতেছে, ফারিয়াকে নিয়ে আবার একটু ঘুরতে যাব। তাও যাও ফ্রেশ হয়ে আসো। একটু ঘুমাতে দাও সাগর। এখন না, আবার অন্য কোনো দিন ঘুমাবে,
এখন ওঠো, সন্ধ্যা হয়ে গেছে। নীলা একরাশ বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে আসতে সাগরও চলে গেল ফ্রেশ হতে। দুজন ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে ফারিয়া রেডি হয়ে বসে আছে। ফারিয়াকে নিয়ে সাগর আর নীলা চলে গেল বাইরে। ফারিয়া, পার্কে যাবি নাকি নদীর পাড়ে যাবি? পার্কে তো সবসময় করি, চলো আজকে নদীর পাড়ে যাই। সাগর, ফারিয়া আর নীলা চলে গেল নদীর পাড়ে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ফারিয়া বলতে লাগলো, ভাইয়া ওই যে বাদামওয়ালা আসতেছে, আমাকে বাদাম কিনে দাও। চল, কিনে দিতেছি। এ বলে সাগর চলে গেল সেই বাদামওয়ালার কাছে। 50 টাকার বাদাম নিয়ে তিনজন খেতে লাগলো। তিনজন বাদাম খাচ্ছে আর হাঁটাহাঁটি করতেছে। এমন সময় নীলা বলে উঠল, আচ্ছা ফারিয়া, একটা কথা বলতো, সাগর কি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে? ফারিয়া একবার সাগরের দিকে তাকিয়ে দুষ্টু একটা হাসি দিয়ে বলতে লাগলো, কথা বলে মানে সারাত অন্য মেয়ের সাথে কথা বলে। তুমি যখন ফোনটা কেটে দাও ঠিক তখনই অন্যটা মেয়ে ফোন দেয়, সারাত কথা বলে। তখন আর সকাল 10টা অবধি পরে ঘুমাই। তাই তো বলি, মহারাজ এত তাড়াতাড়ি আমার ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে যাওয়ার নাম বলে কেন? সাগর, তোমাকে তো আমি দেখে নিব, চিন্তা করো না, বিয়েটা একবার হয়ে যাক। সাগর ফারিয়ার দিকে চোখ বড় বড় করে তাকালো আর বলতে লাগলো, নিজের ভাইকে এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলি ফারিয়া? দেখি একদিন তুইও এমন বিপদে পড়বি। ওই দিন আমিও বলবো যে তুই এমন এমন করেছিস। ঠিক আছে, দেখা যাবে, তুমি কি বলতে পারো। তিনজন আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু সেই দরজা খুলে দিল। কিরে সাগর, নীলা চলে গেছে নাকি? হ্যাঁ আম্মু, আসার সময় নীলাকে তার বাসায় নামিয়ে দিয়ে এসেছি। কেন, কোনো জরুরি দরকার নাকি? না, জরুরি দরকার না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। যা, ফ্রেশ হয়ে আয়। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সোফায় বসে আছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, কি রে সাগর, তোর পড়ালেখা কেমন চলছে? সারাদিন তো ঘুরে বেড়াস। এক কাজ কর, কাল থেকে না হয় আমার সাথে অফিসে যাবি। হ্যাঁ আব্বু, কাল থেকে তোমার সাথে অফিসে যাব। আস্তে আস্তে অফিস দেখাশোনা আমি নিজেই করব, সব কিছু বুঝে নেই। ঠিক আছে, কালকে তোকে আস্তে আস্তে সব বুঝিয়ে দেব। আর সব বোঝানো শেষ হলে তোকে কয়েকদিনের জন্য লন্ডনে পাঠাবো। ওইখানে আমাদের অফিসে কিছু কাজ আছে, ওই কাজগুলো শেষ করে না হয় আবার বাসায় চলে আসবি। ঠিক আছে আব্বু, তুমি যেটা বলবে সেটাই হবে। এখন তাহলে আমি যাই। এই বলে সাগর চলে গেল তার রুমে। বিছানায় বসতেই তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নীলা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলা বলতে লাগলো। এই বলে সাগর আর নীলা কথা বলতে লাগলো। কিরে, কল ধরতে এত সময় লাগে নাকি? আমি নিচে ছিলাম, আব্বুর সাথে কথা বলছিলাম আর ফোন চার্জে রেখে গিয়েছিলাম। এর জন্য আর কি, তুমি যে ফোন দিয়েছো দেখি নাই। ও আচ্ছা, তো খাবার খাইছো রাতে? হ্যাঁ খাইছি, তুমি খাইছো? খাইছি। কি বেশ কিছুক্ষণ এভাবে কথা বলার পর নীলা ফোনটা কেটে দিল। ফোনটা কাটতেই সাগর ঘুমিয়ে গেল। পরদিন সকাল 7টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে চলে গেল নিচে খাবার টেবিলে। বসতেই সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, আজকে তুই এই অফিসে যাবি, ম্যানেজার তোকে সব কিছু বুঝিয়ে দিবে। কাল থেকে না হয় আমার সাথে অন্যান্য অফিসে ঘুরে ঘুরে দেখবি আর কাজ বুঝে নিবি। ঠিক আছে আব্বু, তুমি যেটা বলবে সেটাই হবে। এই বলে সাগর খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে। সাগরকে দেখে সবাই সালাম দিতে লাগলো। সাগর সবার সালামের উত্তর নিয়ে ম্যানেজারের কেবিনে প্রবেশ করলো। ম্যানেজার সাগরকে দেখে বলতে লাগলো, স্যার আপনি এসেছেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। এখানে বসেন, আমি আপনাকে বুঝিয়ে দিতেছি। এখন আমাকে কিছু বোঝাতে হবে না, আমার সাথে চলেন আগে, আমি পুরো অফিস ঘুরে ঘুরে দেখব। আমাকে ঘোরানোর মাধ্যমে সকল কিছু বুঝিয়ে দিবেন। পরে যখন ফাইলের কাজ করা হবে তখন না হয় আমাকে ফাইলটা বুঝিয়ে দিবেন, আমি বুঝে নিব। ঠিক আছে স্যার, চলেন তাহলে আপনাকে ঘুরে ঘুরে দেখিয়ে নিয়ে আসি। এই বলে ম্যানেজার সাগরকে নিয়ে চলে আসলো ভিতরে। কোনটা কত টাকা দাম, কোন কাপড় কত বেশি ভালো, কিভাবে করলে কি ভালো হবে, আরো ইত্যাদি ইত্যাদি বুঝিয়ে দিতে লাগলো।
সাগরও আস্তে আস্তে বুঝে যাচ্ছে, আর যেটা না বুঝতেছে সেটা ম্যানেজারকে প্রশ্ন করতেছে, আর ম্যানেজারও প্রশ্নের উত্তর দিতেছে। সকল কিছু দেখে এবং বুঝে নিল সাগর। সবকিছু বোঝা শেষ হতেই সাগর বলতে লাগলো, আচ্ছা, এখন তাহলে আমি বাসায় চলে যাই, কালকে আবার আসবো। কালকে আসলে আমাকে না হয় বাকি সব কিছু বুঝিয়ে দিবেন, যেগুলো বাকি আছে। ঠিক আছে স্যার, আপনি যে কোনো সময় আসবেন, আমাকে একটা ফোন দিবেন, কারণ আমি মাঝে মধ্যে অন্য অন্য অফিসে চলে যাই কাজের জন্য। ঠিক আছে, আমার কাছে তো আপনার নাম্বার আছে, আমি ফোন দিবনে। এখন তাহলে আমি যাই। বলে সাগর চলে আসলো বাহিরে। ঘড়ির দিকে তাকাতে দেখতে পেল দুপুর 12টা। সাগর তাদের গাড়ি নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের ছোট বোন ফারিয়া এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসলে? কাজ শেষ নাকি ভাইয়া? না, কাজ শেষ না, তবে আজকে যতটুকু বুঝেছি কালকে ইনশাল্লাহ পুরোটা বুঝে যাব, চিন্তা করিস না। এই বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, কিরে, অফিস শেষ নাকি? এত তাড়াতাড়ি চলে আসলি যে? আসলে আব্বু, আজকে যতটুকু বুঝেছি কালকে আর একবার দেখলে আশা করি ইনশাল্লাহ বুঝে যাব। ঠিক আছে, তোর যেইভাবে ইচ্ছা সেইভাবে করলেই হবে, তোকে জোর করব না। সাগর খাওয়া দাওয়া করে তার আব্বুর সাথে কিছুক্ষণ গল্প করে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে, এমন সময় নীলার ফোন। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলা বলতে লাগলো, কি করো সাগর? এই তো শুয়ে আছি, তুমি কি করো? আমিও শুয়ে আছি। আজকে অফিস কেমন কাটলো তোমার? আলহামদুলিল্লাহ, ভালো কাটছে। কালকে একবার অফিসে গেলে আর একটু ভালোভাবে দেখলে সব কিছু বুঝে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, সবকিছু বুঝে কাজ করবে, কোনো ভুল করবে না। এখন ঘুমাও, কালকে আবার অফিসে যাব। সাগর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। সাগর ঘুম থেকে উঠে চলে গেল অফিসে। কেবিনে বসে আছে, এমন সময় ম্যানেজার আসলো আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার চলেন, এখন আপনাকে সব কিছু বুঝিয়ে দিতেছি, কোথায় কি করতে হবে, কোথায় কি করলে ভালো হবে। হ্যাঁ চলেন। ম্যানেজার সাগরকে নিয়ে চলে আসলো বাহিরে। কয়েকটা প্রজেক্ট দেখিয়ে দিল। স্যার সব কিছু বুঝছেন তো, নাকি আবার বুঝিয়ে দিব? সব কিছু বুঝেছি, আর কোনো কিছু বলতে হবে না আমাকে। এখন থেকে আমি আমার কাজ করতে পারবো। ঠিক আছে স্যার, এখন তাহলে আমি যাই। আর আজকে সন্ধ্যায় একটা মিটিং আছে, আমি তো থাকতে পারবো না, আপনি না হয় মিটিংটা শেষ করবেন। ঠিক আছে, আপনি তাহলে চলে যান, আমি কাজ করতে থাকি। সাগরকে দেখানো শেষ হতেই ম্যানেজার বলতে লাগলো। ম্যানেজার চলে গেল। এদিকে সাগরও চলে আসলো তার আব্বুর কেবিনে। চেয়ারে বসে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর সাগর চলে আসলো ক্যান্টিনে। বসে বসে খাবার খাচ্ছে, এমন সময় সাগরের ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখে নীলা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে নীলা বলতে লাগলো, সাগর, তুমি কোথায় আছো? এখন অফিসে নাকি? হ্যাঁ, এখন তো অফিসে আছি। কেন, কি হয়েছে? আমি তোমাদের অফিসের সামনে দাঁড়িয়ে আছি, একটু নিচে এসে আমাকে নিয়ে যাও। আমি তো ক্যান্টিনে খাবার খাচ্ছি, তুমি কাজ করো। অফিসে সোজা চলে আসো, ভিতরে এসে গার্ডকে বললেই আমার কেবিন দেখিয়ে দিবে। ঠিক আছে, আমি আসতেছি। এই বলে নীলা ফোনটা কেটে দিল। ফোনটা কাটার পর সাগর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেল তার কেবিনে। গিয়ে দেখে নীলা বসে আছে। নীলাকে দেখে সাগর বলতে লাগলো, হঠাৎ তুমি আমাদের অফিসের সামনে কি করো? কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ, তোমাদের অফিসের কিছুটা দূরে আমার এক বান্ধবীর বাসা আছে, তাদের বাসায় গিয়েছিলাম একটু। পরে ভাবলাম এখানে যখন এসেছি তখন না হয় তোমার সাথে দেখা করে যাই, তো দেখা করতে চলে আসলাম। ভালো করেছো, দেখা করতে চলে এসেছো। সাগর নীলার সাথে কথা বলতে লাগলো। সন্ধ্যা 6টা। সাগর আর নীলা বসে আছে কেবিনে। এমন সময় দারোয়ান এসে বলতে লাগলো, স্যার, কয়েকজন বিদেশি ক্লায়েন্ট এসছে, তাদেরকে ভিতরে নিয়ে আসবো নাকি? হ্যাঁ, তাদেরকে সোজা আমার কেবিনে নিয়ে আসেন। ঠিক আছে স্যার, আমি এখনই নিয়ে আসতেছি। দারোয়ান চলে গেল। এদিকে সাগর নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা, তুমি এক কাজ করো,
পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখো, আমি না হয় ক্লায়েন্টের সাথে কথা বলা শেষ করে তোমাকে ফোন দিব আসার জন্য। ঠিক আছে, তাহলে তুমি কথা বলো, আমি গেলাম। এ বলে নীলাও চলে গেল সাগরের কেবিন থেকে। বেশ কিছুক্ষণ পরে বিদেশি কয়েকজন ক্লায়েন্ট আসলো সাগর কেবিনে বসে আছে। এমন সময় সাগর বলতে লাগলো, স্যার কি খাবেন আপনারা বলেন, আপনাদের জন্য আমি কি করতে পারি? আমাদের জন্য কোনো কিছু করতে হবে না, এখন আপনাদের প্রজেক্ট দেখান। আর আপনাকে তো আগে কখনো এই অফিসে দেখিনি, এর আগেও তো 2বার আসা যাওয়া করছি। আসলে আব্বু একটু অসুস্থ, উনি দেখাশোনা করতো, এখন আমি দেখাশোনা করতেছি, তাই আর কি আমাকে দেখতেছেন এখন। ও আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আপনার প্রজেক্ট দেখান। সাগর তার প্রজেক্ট দেখাতে লাগলো। দেখানো শেষ হতে সাগর বিদেশি ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলতে লাগলো, সকল কিছু তো বুঝিয়ে দিলাম, এখন আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? প্রশ্ন থাকলে করতে পারেন, আমি উত্তর দিব। একটা প্রশ্ন আছে, আমরা যদি এই প্রজেক্টের উপর 20 কোটি টাকা ইনভেস্ট করি তাহলে আমরা কত টাকা লাভ পাবো? দেখুন, এটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে, কাজ যত ভালো হবে আপনারা তত বেশি টাকা লাভ করতে পারবেন। এখানে আমি শিওর দিয়ে আপনাদের বলতে পারতেছি না। তাহলে এক কাজ করেন, আমি আপনাদের টাকা দিয়ে যাই, আপনারা কাজটা ভালোভাবে করে দেবেন। দেখুন, আপনার যদি আমাকে এই প্রজেক্টটা দিয়ে যান, তাহলে এখানে আমি যতটুকু কাজ করব 60%, আপনাদের 40% আমি নিব। আপনারা টাকা দিয়ে যাওয়ার পরও এটা চলবে, কারণ বুঝতেই তো পারছেন কত বড় প্রজেক্ট। ঠিক আছে, আপনাদের যেটা ভালো হবে আমরা সেভাবে এই কাজটা চালিয়ে যাব। তবে এখানে কিন্তু আমরা 20 কোটি টাকা ইনভেস্ট করতেছি, আমরা যাতে প্রায় 100 থেকে 150 কোটি টাকা লাভ করতে পারি সেভাবে এই কাজটা করে দেবেন। ইনশাল্লাহ আপনারা এর চাইতেও দ্বিগুণ লাভ করতে পারবেন আশা করি। সাগর বিদেশি ক্লায়েন্টদের সাথে কথা বলে প্রজেক্টটা ফাইনাল করে ফেলো। ফাইনাল করা শেষ হতেই বিদেশি ক্লায়েন্টরা চলে গেল। এইদিকে সাগর তার কেবিন থেকে একটা হুইসেল বাজাতেই সকল কর্মচারীরা চলে গেল মিটিং রুমে, কারণ তারা জানে এই হুইসেল বাজালে তাদের মিটিং রুমে যেতে হবে। সবাই যেতেই সাগর আর নীলা চলে গেল মিটিং রুমে। নীলা বসে আছে, এদিকে সাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, দেখুন, আমরা অনেক বড় একটা প্রজেক্ট পেয়েছি, 200 কোটি টাকা লাভের আশা আছে এখানে, আর ওরাও ঠিক তেমনি লাভ করবে। ওরা ভাবে 60% আর আমরা পাবো 40%। সো আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে এই কাজে কোনো লস না হয়, যাতে লাভের পরিমাণটা আরও দ্বিগুণ হয়ে যায়। স্যার, কাজ তো আমরা ঠিকভাবেই করব, কিন্তু এখান থেকে আমাদের কিছু কমিশন দিলে আরো বেশি ভালো হবে, কাজ করতে আরো বেশি উৎসাহিত হব। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি সেভাবেই কমিশনটা রেডি করব। পুরো প্রজেক্টের কাজ শেষ হলে আপনাদের কমিশনের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। সবাই খুশি হয়ে হাততালি দিতে লাগলো। সাগর তার সকল কর্মীদের নিয়ে কাজটা ভালোভাবে বুঝিয়ে দিল। কাজ বোঝা শেষ হতেই সাগর নীলাকে নিয়ে চলে আসলো বাইরে একটা কফি শপে। দুজন বসে কফি খাচ্ছে। এমন সময় নীলা বলতে লাগলো, সাগর, আমিও তোমার সাথে এই কাজে অংশগ্রহণ করতে চাই। যেহেতু অনেক বড় প্রজেক্ট, তোমার দ্বারা এই পুরোটা সম্ভব হবে না, তাই আমি চাচ্ছিলাম কি আমিও তোমার সাথে থেকে হেল্প করি। তুমি কি বলো? তুমি তো থাকবেই, আমি জানি। কাল থেকে কাজ শুরু হবে, ভাবতেছি আমার অফিসের কর্মীদের এখানে দিন রাত রেখে এই কাজটা শেষ করে দিতে। তোমার কথা মানে বুঝলাম না, সকল কর্মীদের তুমি এখানে রাখবে কিভাবে? আর লাগবে যখন তাদের খাবার ব্যবস্থা করতে হবে। খাবার ব্যবস্থা নিয়ে চিন্তা নেই, সামনে হোটেল আছে, হোটেলে বলে রাখবো যাতে প্রতিদিন 3 বেলা খাবার দিয়ে যায়। তুমি আগে তাদের সাথে কথা বলে দেখো তারা কি বলে। তারা রাজি থাকলে তো কাজটা তাড়াতাড়ি শেষ হবে, আর যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি আমরা নতুন প্রজেক্টের কাজ শুরু করতে পারবো। হ্যাঁ, এটা ঠিক বলেছ, যত তাড়াতাড়ি শেষ করব তত তাড়াতাড়ি নতুন কাজ করতে পারবো। নীলা আর সাগর চলে গেল অফিসের ভিতরে। সকল কর্মীদের ডাক দিয়ে বলতে লাগলো, সবাই শোনো, আজ থেকে তোমরা সবাই এই অফিসে থেকে কাজ করবে। খাবার খরচ এবং অন্যান্য জিনিসপত্র যা যা লাগে সকল খরচ আমি বহন করব, তোমরা শুধু আমাকে সাহায্য করবে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনাদের এই প্রজেক্টে কাজ 2 সপ্তাহের মধ্যে শেষ করে দেব।
সাগর এটা শুনে খুশি হলো। সন্ধ্যায় অফিস ছুটি দিল। সাগর আর নীলা চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মি সে দরজা খুলে দিল। কিরে সাগর, আজকে এত দেরি করলি কেন? আম্মু, অনেক বড় একটা প্রজেক্ট হাতে পেয়েছি, তাই আর কি আজকে একটু দেরি হয়ে গেছে। আর কাল থেকে বাসায় আসবো না, 15 দিন অফিসে থেকে পুরো প্রজেক্টের কাজটা শেষ করব। আমার সাথে থাকবে নীলা, তবে নীলা প্রতিদিন বাসায় আসবে রাতের বেলা। কেন, ওখানে থাকলে কি সমস্যা? আরও তো অন্যান্য মহিলারা থাকবে। ওরা তো থাকবেই, কিন্তু যখন প্রয়োজন হবে তখন আমি তোমাকে নিজে থেকেই বলবো তুমি থাকো এখানে। সো প্রথম কয়েকদিন আমি ভালোভাবে কাজটা দেখি, যদি প্রয়োজন হয় তাহলে রাতে তোমাকে ওইখানে রাখবো। ঠিক আছে, এখন চলো ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নেই, রাত তো অনেক হয়েছে। সাগর আর নীলা চলে গেল রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে আছে সবাই। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, কিরে সাগর, অফিস কেমন কাটলো আজকে প্রথম দিন? আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আব্বু। আর নতুন প্রজেক্টের কাজ পেয়েছি। একদিক থেকে 20 কোটি টাকা পাবো, অন্য দিক থেকে 40% লাভ আমরা পাবো, আর বাকি 60% যা থাকবে ক্লায়েন্টরা পাবে। ঠিক আছে, তবে দেখে শুনে কাজ করবি, কাজে ভুল করিস না। ভুল করলে কিন্তু আবার সে নতুন করে কাজটা করতে হবে। হ্যাঁ আব্বু, আমি জানি কাজে ভুল করলে আবার নতুন করে করতে হয়, তবে চিন্তা নেই, আমি কাজে একটু ভুল করব না। আর নীলা তো থাকবে, যদি ভুল করি তাহলে নীলা আমাকে বলে দিবে। আঙ্কেল, সাগর যা বলেছে ঠিকই বলেছে। আমি তো থাকবো সাগরের সাথে, যদি ভুল হয় তাহলে আমি না হয় এটা সমাধান করে দিব। ঠিক আছে, এখন তাহলে তোমরা ঘুমাতে চলে যাও, অনেক রাত হয়েছে। কাল থেকে আবার অফিসে অনেক কাজের চাপ থাকবে। সাগর আর নীলা চলে গেল তাদের রুমে। বিছানায় শুয়ে পড়তেই নীলা সাগরের উপর এসে শুয়ে পড়ল। সাগরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরদিন সকাল 9টা। সাগর আর নীলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে অফিসের জন্য রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো অফিসে। সাগর কেবিনে ঢুকে ফাইলটা নিয়ে চলে গেল তার কর্মীদের কাছে। সকলকে বুঝিয়ে দিতে লাগলো কিভাবে কি করতে হবে। সবকিছু বুঝিয়ে দেওয়ার পর সাগর সবার সাথে হাত মিলিয়ে কাজ করতে লাগলো। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। সাগর চলে আসলো রেস্টুরেন্টে। সাগরকে দেখে রেস্টুরেন্টের মালিক বলতে লাগলো, স্যার, সকল কিছু রেডি করে রেখেছি। আপনি বললে খাবারগুলো আপনার অফিস পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ, পৌঁছে দিয়ে আসেন। আর হ্যাঁ, প্রতিদিন যাতে আমার না আসতে হয়, আপনি সকালের খাবার সকাল 8টার মধ্যে পৌঁছে দিবেন, আর দুপুরের খাবার 1টার মধ্যে পৌঁছে দিবেন, যাতে 2টার সময় তারা খাবার খেতে পারে। আর রাতের খাবার 8টা, এরকম টাইমে দিলেই চলবে। ঠিক আছে স্যার, আপনি অফিসে যান, আমি এখনই আবার কর্মীদের দিয়ে পাঠিয়ে দিতেছি। এই বলে সাগর চলে গেল অফিসে। দুপুরে সবার সাথে খাওয়া দাওয়া করে আবারও কাজে লেগে পড়লো। কাজ করতে করতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে সাগর সবার উদ্দেশ্যে বলতে লাগলো, সবাই এখন একটু রেস্ট করো, রাত 11টা বা 12টার দিক থেকে আবারও না হয় কাজ শুরু করব। সাগরের কথা শুনে সবাই রেস্ট করতে চলে গেল। এদিকে সাগর চলে আসলো তার কেবিনে। এসে দেখে নীলা বসে আছে। নীলাকে দেখে সাগর বলতে লাগলো, নীলা, তুমি বাসায় চলে যাও, এখানে থাকার প্রয়োজন নেই। সকালে না হয় আবার আসবে তুমি। ঠিক আছে, আমি বাসায় চলে যেতেছি। আর তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবে। বাকি সবার জন্য আগে ভাগে কিছু খাবার এনে রেখে দিবে, যাতে তাদের ক্ষুধা লাগলে সবাই খাবার খেয়ে আবারও কাজ করতে পারে। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি খাবারের সকল কিছু ব্যবস্থা করে রেখেছি। যখন যাদের যেটা প্রয়োজন হবে তারা সেটা খেতে পারবে। সাগরের কথা শেষ হতেই নীলা আস্তে আস্তে সাগরের সামনে চলে আসলো। সাগরের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর লিপ কিস করার পর নীলা সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, সাগর, এখন তাহলে আমি যাই, কালকে সকালে আবার চলে আসব। হ্যাঁ চলো, তোমাকে গাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। সাগর নীলাকে নিয়ে চলে আসলো নিচে। গাড়ি অবধি পৌঁছে দিয়ে সাগর চলে গেল আবারও কেবিনে। কিছুক্ষণ রেস্ট করে সবাইকে নিয়ে আবারও কাজ করতে শুরু করলো। ভোর 4টা। সাগর কাজ করে চলে আসলো তার কেবিনে। সোফায় শুয়ে পড়তে
কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সকাল 10টা, নীলার ডাকে সাগরের ঘুম ভেঙে গেল। সাগর এখন ওঠো, সকাল 10টা বেজে গেছে। কি বলো, এত তাড়াতাড়ি সকাল 10টা বেজে গেছে? আমি তো মাত্রই চোখ বন্ধ করলাম। হ্যাঁ দেখলাম, তুমি মাত্র চোখ বন্ধ করলে। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। সবাই কাজ করতেছে, খাওয়া দাওয়া করে আমরাও না হয় খাওয়া দাওয়া শেষ করে কাজে লেগে পড়ি। সাগর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে আবারও কাজ করতে লাগলো। দুপুরে সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় একজন কর্মী বলে উঠল, স্যার, এই প্রজেক্টের কাজ শেষ হলে সবাইকে যদি ছুটি দিতেন কয়েকদিনের জন্য তাহলে খুব ভালো হতো। দেখো, সবাইকে একসাথে যদি ছুটি দিয়ে দেই তাহলে অফিসটা বন্ধ হয়ে যাবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই কাজটা শেষ হলে তোমাদের ছুটি তো দিব, তবে 10 জন 10 জন করে দিব। 1 সপ্তাহ ছুটি, 10 জন আসলে আবার 10 জন যাবে, এভাবে করে। ঠিক আছে স্যার, এটাই চলবে। সাগর আর কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ করে আবারও কাজ করতে লাগলো। কাজ শেষ হতে হতে রাত 12টা বেজে গেল। স্যার, আমরা 35% কাজ শেষ করে ফেলেছি এবং এগুলো বিক্রিও করা হয়ে গেছে। আপনি একটু হিসাব করে দেখে নেবেন লাভের পরিমাণটা কেমন আসতেছে। হ্যাঁ, আমি একটু পর হিসাব করব। তোমরা এখন ঘুমাও, কালকে তো একটুও ঘুমাও নাই। আজকে রাতটা না হয় ঘুমাও, আবার কাজ শুরু করবে সকালে উঠে। ঠিক আছে স্যার। সাগর চলে আসলো তার কেবিনে। এসে দেখে নীলা কি যেন হিসাব করতেছে। নীলাকে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার নীলা, তুমি কি এমন হিসাব করতেছো এত মনোযোগ দিয়ে? 35% মাল তো বিক্রি করা হয়েছে, এটাই হিসাব করছিলাম কত টাকা লাভ আসতেছে। ও আচ্ছা, তা কত টাকা লাভ আসলো? একটু ওয়েট করো, আমি হিসাবটা শেষ করতেছি, আর একটু রয়েছে। সাগর চেয়ারে বসে পানি খেতে লাগলো। আর এদিকে নীলা হিসাব করতে করতে সাগরকে বলতে লাগলো, সাগর, আমরা এই 35% বিক্রি করে মোট অর্থ পেয়েছি 120,72,56,000 টাকা। নীলার মুখে এই কথা শুনে সাগর কাশতে লাগলো আর বলতে লাগলো, কি আবোল তাবোল বলতেছো নীলা? এই 35%-এ যদি আমরা 120,72,56,000 টাকা ইনকাম করি তাহলে তো পুরোটা প্রজেক্ট বিক্রি করলে কম করে হলেও 500 থেকে 700 কোটি টাকা উপরে বিক্রি করতে পারবো। হ্যাঁ, আমিও এটাই ভাবতেছি। তুমি কালকে ওই বিদেশি ক্লায়েন্টদের বলবে আসার জন্য। তারা এসে কাজগুলো দেখে এরপরে তাদের সিদ্ধান্ত জানাবে পরবর্তী প্রজেক্ট আমাদের দিবে কিনা। ঠিক আছে, এখন তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি আরেকটা নতুন প্রজেক্টের কাজ রেডি করি। আমি তোমার বুকের উপর ঘুমাবো। অফিসে কিভাবে ঘুমাবে? আর এখানে তো তেমন জায়গাও নাই যে তুমি আমার বুকের উপরে ঘুমাবে। তুমি চেয়ারে বসো, আমি আমার মতো করে তোমার বুকের উপর শুয়ে পড়ছি। ঠিক আছে, আসো তাহলে। সাগর 2টা চেয়ার এক করে দিয়ে বসে পড়লো চেয়ারে। এদিকে নীলা সাগরের বুকের মাঝখানে মাথা রেখে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণের মধ্যে নীলা ঘুমিয়ে গেল। এদিকে সাগর নীলার কপালে চুমু দিতে লাগলো আর কাজ করতেছে না। কাজ করতে করতে সাগর কখন যে ঘুমিয়ে গেল টের পায় নাই। সকাল 10টা, এমন সময় নীলার ঘুম ভেঙে গেল কারো ডাকে। নীলা ঘুম থেকে উঠে দরজার দিকে তাকাতে দেখতে পেল একজন মেয়ে কর্মচারী দাঁড়িয়ে আছে। নীলা তাকে দেখে বলতে লাগলো, কি হয়েছে, এভাবে ডাকতেছো কেন? ম্যাডাম, বিদেশি ক্লায়েন্টরা এসেছে। সে কখন থেকে বসে আছে, আপনাদের অনেক ডাকাডাকি করছিলাম বাহির থেকে, কিন্তু আপনারা শুনতেই পাচ্ছেন না, তাই বাধ্য হয়ে কেবিনে প্রবেশ করলাম। কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করি নাই। আপনি এক কাজ করেন, তাদের বলেন আমাদের কেবিনে আসার জন্য। ঠিক আছে ম্যাডাম, আমি বলতেছি এখনই গিয়ে। কর্মচারীটা চলে গেল। এদিকে নীলা সাগরকে ডাকতে লাগলো, এই সাগর, ওঠো, বিদেশি ক্লায়েন্টরা এসে বসে আছে আর আমরা এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছি। কি বলো, কয়টা বাজে এখন? ঘড়ির দিকে তাকিয়ে দেখো, সকাল 11:35 বাজে। আজকে আমরা এত ঘুমালাম, তাড়াতাড়ি ওঠো। সাগর আর কিছু না বলে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে চেয়ারে বসতেই বিদেশি ক্লায়েন্টরা কেবিনের ভিতর প্রবেশ করলো। কি ব্যাপার মিস্টার সাগর, আপনি তো দেখি অফিসটাকে পুরো বাড়ি বানিয়ে ফেলেছেন। স্যার, অফিসটাকে বাড়ি বানিয়েছি আমি নিজেই, কারণ অফিসকে যদি নিজের বাড়ি মনে না করি তাহলে কাজে মন বসবে না। এই দেখেন, 35% কাজে আমরা কত কোটি টাকা ইনকাম করতে পেরেছি। ওয়াও, আমরা তো ভাবতেই পারিনি এই 35% কাজে এত টাকা ইনকাম করা যাবে।
পুরো কাজটা কমপ্লিট করতে আর কতদিন সময় লাগবে মিস্টার সাগর? পুরো কাজটা কমপ্লিট করতে সময় লাগবে আমাদের আরও 5 থেকে 7 দিন। এই 5 থেকে 7 দিনে কাজটা কমপ্লিট করে দিয়ে দিব। পরে না হয় 2 দিন পর পুরো হিসাব করব আপনাদেরকে নিয়ে কত কোটি টাকা ইনকাম করা হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে এখন চলে যাচ্ছি। বিদেশি ক্লায়েন্টরা চলে গেল। এদিকে সাগর আর নীলা কাজ করতে লাগলো। কাজ করতে করতে কখন যে রাত হয়ে গেছে তারা টের পায় নাই। রাতে সবাই খাবার খাচ্ছে। এমন সময় একজন কর্মী বলে উঠল, স্যার আমরা কখনো ভাবতে পারি নাই আমরা যে আপনার সাথে খাবার খাবো। দেখো, আমি এই অফিসের মালিক বলে এই না যে আমার মধ্যে অহংকার আছে। আমি তোমাদের মতো একজন মানুষ, এটা হচ্ছে আমার বড় পরিচয়। সাগর আর কিছুক্ষণ কথা বলল। কথা বলা শেষ করে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। কিরে সাগর, এ কয়েকদিন বাসায় আসলি না কেন? আম্মু, অফিসে কাজের চাপ, তুমি তো জানো এটা। তাহলে তুমি বলো আমি কিভাবে বাসায় আসি? ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে নে, তোর আব্বু দেখ বাসায় আছে। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সাগরের আব্বু বসে আছে সোফায়। সাগর তার আব্বুকে দেখে চলে গেল তার আব্বুর কাছে। পাশে বসতে বসতে বলতে লাগলো, আব্বু, 35% কাজে আমরা অনেক টাকা ইনকাম করেছি। আশা করতেছি পুরো কাজটা শেষ করলে প্রায় 700 থেকে 800 কোটি টাকা ইনকাম করতে পারবো। আমি জানি সাগর তুই পারবি, একমাত্র আমার অফিসটা এগিয়ে নিয়ে যেতে। তুই একা আসলি কেন? নীলাকে সাথে নিয়ে চলে আসতি। নীলা কাজ করতেছে, তাই আমি তাকে বলে একটু বাসায় আসলাম একটা কাজের জন্য। এখন আবার চলে যাব। ও আচ্ছা, শরীরের দিকে খেয়াল রাখিস। দিনরাত কাজ করলে অসুস্থ হয়ে পড়বে। আর নীলাকে বাসায় পাঠিয়ে দে। সে মেয়ে মানুষ, সে কাজ করতে পারবে না দিনরাত। হ্যাঁ আব্বু, আমি এখন গিয়ে নীলাকে পাঠিয়ে দিব। সাগর তার আব্বুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলো অফিসে। নীলাকে খুঁজে বের করে পাঠিয়ে দিল বাসায়। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। সাগরদের পুরো কাজ কমপ্লিট হয়েছে। রাতে সাগর বসে আছে সবার সাথে। এমন সময় সাগর বলতে লাগলো, সবাই শোনো, আজকে তো কাজ শেষ। তোমরা সবাই আজকে না হয় বাসায় চলে যাও। 2 দিন বাসায় থেকে রেস্ট করো। এই 2 দিনে আমি এবং বিদেশি ক্লায়েন্টরা মিলে হিসাবটা করে ফেলি। 2 দিন পর তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। পরে না হয় কাদের কাদের ছুটি দিব আমি এটা বলবো। ঠিক আছে স্যার, আমরা এখনই চলে যাইতেছি বাসায়। এই বলে সকল কর্মীরা তাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে গেল বাসায়। এদিকে সাগর বসে আছে তার কেবিনে। এমন সময় কেবিনে প্রবেশ করলো নীলা। নীলাকে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আবার অফিসে আসলে কেন? তোমাকে না বারণ করেছি অফিসে আসার দরকার নেই। একা একা বাসায় ভালো লাগে না, তাই তো চলে এসেছি এখানে। ও আচ্ছা, তো এখন কি করবে এখানে? আমি তো কাজ করতেছি আর সবাই চলে গেছে। সবাই চলে গেছে তাতে কি হয়েছে? আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, তুমি কাজ করতে থাকবে। ঠিক আছে, আসো তাহলে। এই বলে সাগর নীলাকে কোলে তুলে নিল। সাগরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল নীলা। এদিকে সাগর কাজ করতে লাগলো। কত টাকায় ইনকাম হয়েছে সকল কিছু হিসাব করতে লাগলো। সকল কিছু হিসাব করে সাগর নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা দারুণ এসে সাগরকে ডাকতে লাগলো। স্যার, সাগর স্যার, কেবিনে আসবো আমি। হ্যাঁ রহমত চাচা, ভিতরে আসেন। কিছু বলবেন নাকি? আপনি ঘুমাচ্ছেন তাই আর কি, আপনাকে ডেকে দিলাম। 10টা বাজে গেছে, আপনাদের জন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছি। ঠিক আছে চাচা, আর এই নেন টাকা। এই টাকাটা দিয়ে খাবার নিয়ে আসেন, আর বাকি যেটা থাকবে ওইটা আপনার কাছে রেখে দিয়েন। ঠিক আছে স্যার। দারুণ চলে গেল। এদিকে সাগর ফ্রেশ হয়ে চেয়ারে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর নীলা ফ্রেশ হয়ে আসলো। সাগরের পাশের চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, সাগর আজকে চলো বাসায় চলে যাই, কাজ তো আর নেই। আর কালকে তো বিদেশি ক্লায়েন্টরা আসবে, এরপর সব কিছুর হিসাব হবে। হ্যাঁ রহমত চাচা, খাবার নিয়ে আসতেছি। খাওয়া দাওয়া করে এরপর না হয় আমরা বাসায় চলে যাব। ঠিক আছে। দারুণ খাবার নিয়ে আসতেই সাগর আর নীলা খাওয়া দাওয়া করে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। বাড়ির ভিতরে প্রবেশ করতে নীলা বেশ অবাক হলো, কারণ তার আব্বু আম্মু বসে আছে। তাদের দেখে নীলা বলতে লাগলো,
আব্বু আম্মু তোমরা এখানে কি করো? কি আর করব, তোকে দেখতে আসলাম, কিন্তু তুই তো এখানে নেই, অফিসে ছিলি। ভাবছিলাম এখন চলে যাব, কিন্তু তোরা চলে আসলি। যাক, ভালোই হলো। নীলা তার আব্বু আম্মুর সাথে বসে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগর তার রুম থেকে বেরিয়ে আসলো। সাগরকে দেখে নীলার আব্বু বলতে লাগলো, সব সাগর বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, আপনারা কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার অফিস কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক বেশি ভালো চলতেছে। অনেক বড় একটা প্রজেক্ট শেষ করলাম। হ্যাঁ, তোমার আব্বুর মুখ থেকে শুনলাম অনেক বড় একটা প্রজেক্ট শেষ করেছো তোমরা। দোয়া করি যাতে এভাবে সারা জীবন চলতে পারো। সবাই বসে গল্প করতে লাগলো। গল্প করা শেষ হতেই সাগর নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা তুমি বাসায় থাকো, আমি বাহির থেকে একটু ঘুরে আসতেছি। অনেক দিন ধরে বাইরে যাই না। ঠিক আছে, যাও তাহলে, আর তাড়াতাড়ি চলে আসবে বাসায়। সাগর মাথা নেড়ে চলে গেল বাহিরে। এদিকে সাগরের আব্বু আম্মু এবং নীলার আব্বু আম্মু বসে আছে। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, বেআই সাহেব, দুইজন তো দুজনের জন্য পাগল, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। আমি ভাবতেছি যে তাদের বিয়েটা দিয়ে দিব কিছুদিনের মধ্যে, আপনারা যদি অনুমতি দেন। আমার অনুমতির কি আছে? নীলা তো এখন থেকে এই বাড়ির মেয়ে। সো আপনারা আমার মেয়েকে দেখে রাখবেন আশা করি। আপনার মেয়েকে দেখে রাখতে হবে না, আপনার মেয়ে নিজেই আমাদের দেখে রাখবে সব সময়। আমরা আপনার মেয়েকে পেয়ে অনেক খুশি। দোয়া করি সাগরের সাথে যেন সারা জীবন কাটাতে পারে। এসব কথা বলতেছে দুই পরিবার। এদিকে সাগর চলে আসলো 3 রাস্তার মোড়ে। চায়ের দোকানে বসে আছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করতে লাগলো। কে ফোন দিয়েছে? ফোনের স্ক্রিনে বেশি উঠলো হাসানের নাম। কলটা রিসিভ করতে হাসান বলতে লাগলো, কিরে সাগর, অনেক বড় লোক হয়ে গেছিস তাই না রে? আমাদের ফোন টোন দেশ না আগের মতো। শালা, আমি ফোন দিতে পারি না অফিসের ব্যস্ততার কারণে। তোরা তো সারাদিন বসে বসে খাওয়া দাওয়া করিস, তোরা পারিস না আমাকে একটা ফোন দিতে? এখন কোথায় আছিস? এই তো কলেজ মাঠে বসে আছি। তা আসবি নাকি কলেজ মাঠে? ঠিক আছে, একটু ওয়েট কর। আমি 3 রাস্তার মোড়ে আছি, কিছুক্ষণের মধ্যে চলে আসব। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, তোর জন্য অপেক্ষা করতেছি আমরা। সাগর চলে গেল কলেজ মাঠে। সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। এমন সময় হাসান আবারও বলতে লাগলো, কিরে নীলার কি অবস্থা? বিয়ে করবি নাকি কিছুদিনের মধ্যে? আশা তো করতেছি কিছুদিনের মধ্যে বিয়ে করব নীলাকে। দেখি বাসায় কি বলে। যদি সবাই রাজি থাকে তাহলে কয়েকদিনের মধ্যে বিয়ে করে ফেলবো। আর আমি বিয়ে করলে দাওয়াত তো পাবি তোরা। তা তো পাবই, 4 বছর ধরে কারো বিয়ে খাই না, কয়েকদিন পর না হয় তোর বিয়েটা খাবো। এই বলে সবাই কথা বলতে লাগলো। কথা বলা শেষ করতেই সাগর সবার কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিল। তোমাকে না বলেছিলাম তাড়াতাড়ি আসার জন্য? সন্ধ্যা হলো কেন আসতে? অনেক দিন পর হাসান এবং বাকি সবাইকে পেয়েছিলাম, তাই আর কি একটু আড্ডা দিতে দেরি হয়ে গেছে। প্লিজ রাগ করো না জানেমান। ঠিক আছে, যাও তুমি তোমার রুমে, ফ্রেশ হয়ে নিচে আসো, খাবার খাবে। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। খাওয়া দাওয়া করে বসে আছে সাগর। এমন সময় তার আব্বু বলতে লাগলো, সাগর, কালকে তো বিদেশি ক্লায়েন্টরা আসবে, ওদের সাথে সকল কিছু মিটমাট করে আরও নতুন কয়েকটা প্রজেক্ট নিয়ে নিবি, পরে না হয় তোদের বিয়েটা দিয়ে দিব। ঠিক আছে আব্বু, কালকে ওদের সাথে সকল কিছু ডিল ফাইনাল করে নিব। সাগর তার আব্বুর সাথে বিজনেসের ব্যাপারে আরো কিছু কথা বলতে লাগলো। কথা বলা শেষ হতেই সাগর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় নীলা এসে সাগরের বুকের উপর শুয়ে পড়ল। নীলাকে দেখে সাগর বলতে লাগলো, এই তো আর কয়েকটা দিন বাকি আছে, এরপর তোমাকে একেবারে নিজের করে ফেলবো। তখন আর কেউ বাধা দেবে না আমাদের। এখন একটু আদর করো তো, অনেক দিন তোমার আদর খাই না ভালোভাবে। ঠিক আছে, করতেছি জান। সাগর নীলাকে আদর করতে লাগলো। নীলা ঠোঁটে, মুখে এবং পেটে আরো ইত্যাদি জায়গায় কিস করতে লাগলো। এদিকে নীলা পাগলের মতো আচরণ করতেছে। এটা দেখে সাগর বলতে লাগলো, এখনই
শারীরিক সম্পর্ক করে ফেলবো নাকি? তুমি যেভাবে আচরণ করতেছো। এখন না, বাসরাতে যা করার করবে, এখন কোনো কিছুই করা যাবে না। সাগর নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা চলে আসলো অফিসে। এসে দেখে বিদেশি ক্লায়েন্টরা বসে আছে। সাগর ভিতরে প্রবেশ করতে তারা দাঁড়িয়ে গেল। সাগর তাদের বসতে বলে তারাও চেয়ারে বসে পড়ল। আমরা পুরো প্রজেক্টের কাজ বিক্রি করে 920 কোটি টাকা ইনকাম করেছি। এই দেখেন সকল কিছু লিস্ট। সাগর সকল কিছু দেখাতে লাগলো তাদের। দেখানো শেষ হতেই বিদেশি ক্লায়েন্টরা বলতে লাগলো, যাক আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে কাজ করে আমরা খুবই আনন্দিত। সামনে আরও কয়েকটা প্রজেক্ট কিনবো। কত কোটি টাকা দিতে হবে শুধু বলেন। ওইটা না হয় পরে দেখা যাবে, এখন এটা দেখেন। আপনাদের টাকার হিসাব আপনারা পেয়ে গেছেন তো? হ্যাঁ, পেয়ে গেছি। আর আমাদের তরফ থেকে আপনাদের কর্মের জন্য কিছু উপহার আছে। এই যে এখানে প্রায় 10 লক্ষ টাকা আছে, তাদের দিয়ে দেবেন আশা করি। ইনশাল্লাহ কালকে তারা অফিসে জয়েন করবে, জয়েন করে তাদের হাতে দিয়ে দিব। বিদেশি ক্লায়েন্টরা আরো কিছুক্ষণ সাগরের সাথে কথা বলে চলে গেল। বিদেশি ক্লায়েন্টরা আরো কিছুক্ষণ সাগরের সাথে কথা বলে চলে গেল। এদিকে সাগরও চলে আসলো বাসায়। সোফায় বসে আছে। এমন সময় সাগরের ছোট বোন ফারিয়া বলতে লাগলো, ভাইয়া আজ রাতে তোমাদের বিয়ে হবে। মজা করিস না তো ফারিয়া, এসব মজা একদম ভালো লাগে না আমার। মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। আজকে রাতেই তোমাদের বিয়ে দেবে, দেখে নিও। সাগর তার বোনের সাথে কথা বলতেছে। এমন সময় সাগরের আম্মু এসে বলতে লাগলো, সাগর, আজকে রাতে তোর আর নীলার বিয়ে হবে, তুই রেডি হয়ে থাকিস। আম্মু, আমি তো ভাবছিলাম অনুষ্ঠান করে বিয়ে করব, কিন্তু তোমরা তো দেখি অনুষ্ঠান ছাড়াই বিয়ে দিয়ে দিতেছো আমাদের। আমি বলেছিলাম নীলাকে, কিন্তু নীলাই বারণ করতেছে অনুষ্ঠান না করতে। সে বলল ঘরোয়াভাবে বিয়ে করবে। তো আমরা আর এখানে কি বলবো? ও আচ্ছা, নীলা যেহেতু বলতেছে তাহলে তো আর কোনো কিছু বলার নেই। সাগর তার আম্মুর সাথে কথা বলতেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। দুই পরিবার এবং সাগরের বন্ধু বান্ধব আর নীলার বান্ধবীরা চলে এসেছে সাগরদের বাসায়। সবাই এক রুমে বসে বসে আড্ডা দিতেছে। এমন সময় নীলার বান্ধবী বলে উঠল, নীলা, আজকে রাত তো বাসর রাত, তোদের শো একটু দেখে শুনে বলিস বিড়ালটা মারতে। সাগর, শুনেছো তো কি বলেছে? ওরা দেখে শুনে বিড়ালটা মারবে, যাতে পরের দিন কোমর নিয়ে বিছানা থেকে উঠতে না পারি। এই না না, এটা করলে তো পরে তোর অনেক সমস্যা হবে। বাসায় মেহমান আসলে তাদের সামনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলে পরে তোকে অনেক কিছু বলবে। বলেছিস, তবে সমস্যা নেই। সাগর আমাকে সেইভাবেই আদর করবে, তাই না সাগর? হুম। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে কাজের অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর নীলার আব্বু একটা কাজী নিয়ে আসলো। সকল নিয়মকানুন মেনে দুজনের বিয়েটা হয়ে গেল। রাত প্রায় 12টা। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, নীলাকে নিয়ে রুমে যা, অনেক রাত হয়েছে। আরেকটু আড্ডা দিই আম্মু, এরপর না হয় রুমে যাব। না, এখনই রুমে যা, আর আড্ডা দিতে হবে না। সাগর আর কিছু না বলে নীলাকে নিয়ে চলে আসলো রুমে। দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে নীলাকে কোলে তুলে নিল। আস্তে আস্তে সাগর খাটের দিকে এগিয়ে যেতে লাগলো। খাটের কাছে আসতেই দুম করে নীলাকে ফেলে দিল খাটে। ও মা গো মা, মরে গেলাম। এই কুত্তা, এইভাবে ফেলে দিলি কেন? আদর করব এখন, এর জন্য ফেলে দিয়েছি। এই বলে সাগর নীলার উপরে ঝাঁপিয়ে পড়ল। আস্তে আস্তে নীলার সকল কিছু খুলে ফেলে দিল নিচে। বাকিটা ইতিহাস। আজকের গল্পটা এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি আশিক আছি তোমাদের সাথে। নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না।